আমার নাম সেলিম। আমি মিরপুর এলাকার বাসিন্দা। গত 9 বছর ধরে শহরের একটি সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স ড্রাইভার হিসেবে কাজ করছি। এই পেশা আমার বংশগত নয়, পরিস্থিতি আমাকে এই পথে ঠেলে দিয়েছে। আমার বাবা ছিলেন মহল্লার একটি ছোট ওয়ার্কশপের মেকানিক। আমরা খুব সচ্ছল ছিলাম না, কিন্তু আলহামদুলিল্লাহ চলে যেত আমাদের কিছু মতো। বাবা প্রায় অসুস্থ থাকতেন, কিন্তু কখনো হাল ছাড়েননি। মা সেলাই কাজ করতেন, আর আমি স্কুলের পরে একটি পাঞ্চারের দোকানে হাত লাগাতাম। ম্যাট্রিক শেষ করে কলেজে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু তার আগেই বাবা মারা গেলেন। সব দায়িত্ব আমার কাঁধে এসে পড়ল। তাই পড়াশোনা ছেড়ে বিভিন্ন জায়গায় কাজ খুঁজতে লাগলাম। কখনো রিকশার মতো ছোটখাটো দোকান দিলাম, কখনো কোনো কারখানায় শ্রমিকের কাজ করলাম, কিন্তু কিছুই স্থায়ী হলো না। একদিন মা বললেন, সেলিম, তুই তো ভালো ড্রাইভার, গাড়ির চাকরি খোঁজ। আমি ড্রাইভিং লাইসেন্স বানালাম। পরিচিতির সূত্রে সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স ড্রাইভার হিসেবে চাকরি পেয়ে গেলাম। শুরুর দিনগুলো খুব কঠিন ছিল। মুমূর্ষ রোগীর কষ্ট, হাসপাতালের গন্ধ আর লাশের নিস্তব্ধতা সবই মনকে ভারী করে দিত। কিন্তু ধীরে ধীরে সব কিছু অভ্যাস হয়ে গেল। দিন হোক বা রাত খুব কঠিন ছিল। কল এলেই আমি অ্যাম্বুলেন্স নিয়ে ছুটে যাই। আমার বিয়ে হয়নি, মা আর 2 ছোট ভাইকে নিয়েই আমার সংসার। ভাইরা স্কুলে পড়ে, তাদের পড়াশোনা, সব দায়িত্ব আমারই। অনেক সময় মনে হয় বিয়ে করি, কিন্তু আবার ভাবি ভাই দুটো নিজের পায়ে দাঁড়াক, তারপর। যাই হোক, কথা বাড়িয়ে ফেললাম। সেই দিন ছিল শীতের রাত, ডিসেম্বর মাস। পুরো মিরপুর কুয়াশায় ঢেকেছিল। হাসপাতালের অ্যাম্বুলেন্সের ভেতরে বসে আমি গরম চা খাচ্ছিলাম। হঠাৎ আমার মোবাইলে হাসপাতালের মেইন ওয়ার্ড থেকে কল এলো। ওপাশ থেকে বলা হলো, সেলিম ভাই, তাড়াতাড়ি গেটের কাছে আসেন, একটা ডেড বডি গ্রামে নিয়ে যেতে হবে। চায়ের কাপ হাতেই রেখে ইঞ্জিন চালু করলাম। গেটে পৌঁছাতেই দেখলাম 3 জন মানুষ দাঁড়িয়ে আছে। সবার মুখে গভীর নীরবতা, চোখে পানি। এদের মধ্যে একজন, সম্ভবত সবচেয়ে বড়, আমার কাছে এসে বলল, ভাই, আমাদের আম্মার মৃত্যু হয়েছে, তাকে আমাদের গ্রামের কবরস্থানে নিয়ে যেতে হবে। 2 ঘন্টার পথ, এখনই কি চলবেন? আমি কাগজপত্র দেখে মাথা নেড়ে বললাম, চলুন, বসেন। তারা লাশটি চাদরে মোড়া অবস্থায় অ্যাম্বুলেন্সে তুলল। 3 জনই আমার সাথে উঠল, একজন সামনে, বাকিরা লাশের পাশে পিছনে। রাত তখন 11টা। আমরা হাসপাতাল থেকে রওনা দিলাম। রাস্তাঘাট ফাঁকা, ঠান্ডা বাতাস আর ঘন নীরবতা। 3 জনই চুপচাপ। আমি হালকা কথা বলার চেষ্টা করলেও তারা খুব সংক্ষেপে জবাব দিল। তারপর আবার নীরবতা। অন্ধকার রাস্তা, মাঠের ফাঁকে ফাঁকে বড় বড় গাছের ছায়া মাটিতে লম্বা হয়ে পড়ে আছে। মন শক্ত রাখতে আমি নাত ইসলামী গানের মতো চালু করলাম। রাত প্রায় 1টা বেজে গেল যখন আমরা গ্রামে পৌঁছালাম। ছোট নিরিবিলি গ্রাম, চারপাশে ঝোপঝাড় আর পুরনো গাছ। কবরস্থানটি ছিল গ্রামের একদম সীমানায়। আমরা পৌঁছাতেই দেখি আরো কয়েকজন মানুষ আগে থেকেই অপেক্ষা করছে। তারা নিঃশব্দে লাশ নামিয়ে নিল, আর যে 3 জন আমার সাথে এসেছিল তারাও গাড়ি থেকে নেমে গেল। আমি অ্যাম্বুলেন্স রিভার্স নিলাম এবং ফিরে আসতে শুরু করলাম। রাস্তা একই, কিন্তু এবার আমি সম্পূর্ণ একা। রাত আরও গভীর হয়ে গেছে। দূর দূরান্তে কোনো আলো নেই। অ্যাম্বুলেন্সের হেডলাইট ঠিকঠাক আছে কিনা দেখে নিলাম। সব ঠিকই ছিল, কিন্তু বুকের ভেতর অদ্ভুত এক অস্বস্তি জমতে শুরু করলো। অ্যাম্বুলেন্সে এখন শুধু আমি একা, আর পেছনের সেই লম্বা সিট যেখানে লাশ রাখা হয় এখন ফাঁকা।
কিন্তু আশ্চর্যের বিষয়, সেই ফাঁকা জায়গাটা যেন ফাঁকা লাগছিল না। মনে হচ্ছিল ঠিক কিছুক্ষণ আগেও কেউ সেখানে ছিল, আর যেন এখনো তার উপস্থিতি লেগে আছে। রাস্তা একদম জনমানবহীন, দুই পাশে ফসলের জমি, কোথাও ঝোপঝাড়, কোথাও বৃদ্ধ গাছ। রাস্তায় কোনো প্রহরী কুকুর পর্যন্তও নেই। এমন নীরবতা, যেন পুরো এলাকা একটা বিশাল কবরস্থান। আমি প্রায় আধা ঘন্টা গাড়ি চালিয়ে এলাম। তারপর সামনে এলো সেই জায়গা যাকে স্থানীয় লোকজন কুন্ডামোড় বলে। জায়গাটা খুবই কুখ্যাত এর ভুতুড়ে ঘটনা, অদ্ভুত ঘটনার জন্য। যদিও এসব আমি কখনো বিশ্বাস করতাম না, আজও ভাবলাম এসবই গ্রামের বানানো ঘটনা। মোড়টা খুব সরু, দুই পাশের ঝোপঝাড় বেশ উঁচু হয়ে আছে। হেডলাইট ছাড়া আর কোনো আলো নেই। আমি গতি কমিয়ে ধীরে মোড় নিলাম, এক সিগারেট ধরালাম, আর একদম একা কাটাতে রেডিওটা হালকা ভলিউমে চালু করলাম। রেডিওতে পুরনো একটা ক্লাসিক গান বাজছিল, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই শব্দটা ধীরে ধীরে কমে গেল, যেন কেউ রেডিওর তার খুলে দিল। আমি ভলিউম বাড়ালাম, কিন্তু কোনো শব্দ ফিরল না। মনে মনে ভাবলাম, পুরনো সিস্টেম হয়তো নষ্টই হয়ে গেছে। আমি আবার সিগারেটের টান দিলাম, কিন্তু ঠিক পরের মুহূর্তেই এমন কিছু ঘটল যা আজ পর্যন্ত আমার মাথা থেকে মোছা যায়নি। অ্যাম্বুলেন্সের পেছনের লোহার ভেতর দিক থেকে খটখট করে 3 বার হালকা আওয়াজ হলো। আমি সোজা হয়ে বসলাম। প্রথমে ভাবলাম হয়তো খালি অক্সিজেন সিলিন্ডার বা কোনো যন্ত্র নড়েছে, কিন্তু সাথে সাথেই মনে পড়ল আমি নিজে সকালে গাড়ি পুরো পরিষ্কার করেছি। আজ অ্যাম্বুলেন্সে কোনো বাড়তি জিনিস ছিল না। আমি রিয়ার ভিউ মিররে তাকালাম, পিছনে কিছু নেই, শুধু সাদা কাপড় ঢাকা, ফাঁকা লম্বা সিট। কিন্তু সেই সাদা কাপড়টা অদ্ভুতভাবে একটু চকচক করছিল, যেন কোনো আলো না থাকলেও সেটা নিজেই হালকা জ্বলজ্বল করছে। আমি গতি বাড়িয়ে মনোযোগ সরাবার চেষ্টা করলাম, কিন্তু এরপর যা ঘটল ওটাই আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত। রিয়ার ভিউ মিররে বারবার তাকানো থেকে নিজেকে আটকাতে পারছিলাম না। সিট ফাঁকা, আমি পরিষ্কার দেখেছি, তবুও প্রতি কিছুক্ষণ পর পর মনে হচ্ছিল সেখানে কেউ বসে আছে, একদম চুপচাপ, স্থির, আর আমার দিকেই তাকিয়ে আছে। আমার হাতে থাকা সিগারেটটা অনেক আগে নিভে গেছে। আমি শেষ টান কখন নিয়েছি মনে নেই। অ্যাম্বুলেন্সের ভেতরের পরিবেশ এতটাই ভারী হয়ে উঠেছে, মনে হচ্ছিল নিঃশ্বাস নেওয়াটাও কঠিন। এদিকে বাইরে একটু আলো নেই, গ্রামের শেষ বাতিগুলো অনেক পিছনে পড়ে গেছে। সামনে শুধু গভীর অন্ধকার আর হেডলাইটের ফ্যাকাশে আলো, যা সামনে থাকা ঝোপঝাড় ছুঁয়ে আবার রাস্তায় ফিরে আসছে। ঠিক তখনই আরেকটা বিষয় টের পেলাম, অ্যাম্বুলেন্সের ভেতরে একটা অদ্ভুত গন্ধ ছড়াচ্ছে, পুরনো কাপড়ের মতো এক ধরনের গন্ধ, যেটা সাধারণত কোনো পুরনো বহুদিন ধরে বন্ধ থাকা আলমারি খুললে বের হয়। কখনো কখনো কাফনে মোড়া লাশ থেকে এমন গন্ধ পাওয়া যায়, তবে সেটাও ঠিক এমন না। আমি তো গাড়ি গতকালই ধুয়েছি, কিন্তু গন্ধটা একদম অচেনা, অস্বাভাবিক। মনে পড়ে গেল আমি কিছুক্ষণ আগে এই সিটে একটি লাশ নিয়ে গিয়েছিলাম, কিন্তু সেই লাশের কোনো গন্ধই এমন ছিল না। এটা কিছু আলাদা, যেন বহু বছরের পুরনো কাপড়, যা থেকে ধুলো আর সময়ের গন্ধ বের হয়। বুকের ভেতর চাপ বাড়ছিল, মনে হচ্ছিল শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আমি দ্রুত জানালা নামালাম, ঠান্ডা বাতাস ভেতরে ঢুকে আসলো, কিন্তু জানালা দিয়ে আসা সেই ঠান্ডা হাওয়ার মধ্যেও ওই অদ্ভুত গন্ধটা রয়ে গেল, যেন তা শুধু অ্যাম্বুলেন্সের ভেতর নয়, 4 চারপাশের বাতাসেও ছড়িয়ে আছে। হঠাৎ গাড়ির ডান দিকে একটা বড়
একটা বড় পাথর পড়েছিল। টায়ার সেটার ওপর উঠতেই হালকা একটা ঝাঁকুনি খেল। গাড়ি একটু লাফিয়ে উঠল, আর আমার হৃদস্পন্দন এক লাফে বেড়ে গেল। কয়েক সেকেন্ড পর গতি স্বাভাবিক হলো, কিন্তু ঠিক তারপরই পেছন থেকে আবার একটা শব্দ, একদম পরিষ্কার, যেন পেছনের সিটে কেউ বসে হালকা করে নড়েচড়ে নিজের অবস্থান ঠিক করলো। পুরনো সিটে কেউ একটু ভর দিলে যে ধরনের মৃদু কচমচ শব্দ হয়, সেটাই। আমি সঙ্গে সঙ্গে পেছনে তাকালাম না। ভয় ছিল না, হয়তো অবচেতন দ্বিধা ছিল, কিন্তু ভেতরের সাহস আমাকে পিছনে তাকাতে মানা করলো। আমি গাড়ির গতি বাড়িয়ে দিলাম, শুধু চাইছিলাম এই নির্জন রাস্তা যেন যত দ্রুত সম্ভব শেষ হয়। তারপর অদ্ভুত কিছু হতে শুরু করলো। রিয়ার ভিউ মিররে কিছু একটা দেখা যাচ্ছিল। কোনো মুখ নয়, কোনো ছায়া নয়, শুধু সেই ফাঁকা সিট, কিন্তু তার ওপর একটা ধোঁয়াটে নড়াচড়া, যেন ঠিক এখনই সেখানে কেউ অবস্থান বদলে বসেছে। প্রতি 2 মিনিট পর পর পেছন থেকে একটি হালকা হু জাতীয় শব্দ আসছে, যেন কারো গলা শুকিয়ে গেছে আর সে কষ্ট করে শ্বাস নিতে চাইছে। আমি গাড়ি সাইডে থামালাম, বাইরে নেমে পেছনের দরজা খুললাম, টর্চ জ্বালিয়ে ভেতরে তাকালাম। কেউ নেই, কিন্তু সিটে যে 2টি জিনিস দেখলাম তা আমার রক্ত হিম করে দিল। প্রথমটি, সিটে কারো বসে থাকার হালকা দাগ, যেন ঠিক একটু আগেই কেউ সেখানে ছিল। দ্বিতীয়টি, সিটের মাঝখানে পড়ে থাকা একটি ছোট্ট সাদা সুতা, যেটা কাফনের কাপড়ের মতো। আমি সেটা হাতে তুলতেই বুঝলাম ওটা ভিজে, আর আমার আঙ্গুলে লেগে রইল সেই একই অদ্ভুত গন্ধ, যে গন্ধটা কিছুক্ষণ আগে পুরো অ্যাম্বুলেন্স জুড়ে ছিল। আমি সঙ্গে সঙ্গে সেই সুতাটাকে ফেলে দিলাম, দরজা বন্ধ করলাম, আর দ্রুত ড্রাইভিং সিটে ফিরে এলাম। এখন আর শুধু ভয় নয়, মনে হচ্ছিল ব্যাক সিটে কেউ আছে, নিঃশব্দে, অচলভাবে তার উপস্থিতি আমাকে ঘিরে রয়েছে। এই অনুভূতিটাই শরীরের ভেতর ঠান্ডা একটা ঢেউ বইয়ে দিল। কিছু দূরে সামনে একটা ছোট বাঘ ছিল। গাড়ি ঘোরাতেই আমি দেখলাম রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে এক ব্যক্তি, পুরো সাদা কাপড়ে ঢাকা। অন্ধকারে তার অবয়বটা কুয়াশার মতো ঝাপসা, কিন্তু কাপড়ের নড়াচড়া যেন খুবই ধীর, অস্বাভাবিক, অদ্ভুত ব্যাপার। তার পা মাটিতে ছুঁয়েই নেই, মাটি থেকে সামান্য উপরে ভাসছিল। তার চারপাশে এমন নিস্তব্ধতা, যেন হাওয়া থেমে গেছে, গাছের পাতা নড়ে না, একটুও শব্দ নেই। আমি স্টিয়ারিং শক্ত করে ধরলাম, চোখ সামনে রাখার চেষ্টা করলাম। লোকটা ধীরে ধীরে আমার গাড়ির দিকে এগোতে লাগলো, যেন কথা বলতে চাইছে, কিন্তু গাড়ি যখন তার কাছে পৌঁছালো, সে হঠাৎ গায়েব হয়ে গেল, একদম হাওয়ায় মিশে গেল। আমি ব্রেক চাপলাম, পেছনে তাকালাম, কেউ নেই, শুধু ফাঁকা রাস্তা, ঘন অন্ধকার আর নিস্তব্ধতা। আমার শরীর কাঁপছিল। আমি কি সত্যি তাকে দেখলাম? গভীর আতঙ্কে গাড়ির গতি বাড়িয়ে দিলাম, আর ঠিক সেই সময় আবার সেই শব্দ, গাড়ির পেছন থেকে হালকা খটখট। আমি রিয়ার ভিউ মিররে তাকালাম, আর যা দেখলাম তা আমার জীবনেও ভুলতে পারবো না। সেই সাদা পোশাকের মানুষটি এইবার অ্যাম্বুলেন্সের ঠিক পেছনে দাঁড়িয়ে, স্পষ্ট দেখা যাচ্ছে তার মুখ ঝাপসা, কিন্তু তার চোখ দুটো গভীর, অন্ধকার, খালি চোখ। সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে আমার সারা শরীর অবশ হয়ে গেল। হৃদস্পন্দন যেন কানে ভাসছে। আমার হাত থেকে স্টিয়ারিং প্রায় ছুটে যাচ্ছিল, তবু নিজেকে সামলে নিলাম এবং গাড়ির গতি আরো বাড়িয়ে দিলাম। কিন্তু যতই দ্রুত গাড়ি চালাই, সেই সাদা পোশাকের লোকটি ঠিক তত দ্রুত আমার পেছনে আসছে, যেন তার গতি আমার গতির সঙ্গে বাধা। আমার মাথায় একটাই কথা ঘুরছিল, এটা অসম্ভব, এটা সত্যি হতে পারে না। কিন্তু তার সাদা কাপড়
অদ্ভুত ভাসমান দেহ আর সেই ভয়ঙ্কর চোখ, সবকিছুই বাস্তবের মতো স্পষ্ট। আরও একবার রাস্তার বাঘ আসছিল। আমি হালকা ব্রেক দিলাম, আর ঠিক তখনই সে আবার সামনে উদয় হলো। এবার যখন তার খুব কাছে দিয়ে গাড়ি এগোলাম, আমি স্পষ্ট অনুভব করলাম গাড়ি কাঁপছে, যেন কোনো শক্তিশালী অদৃশ্য শক্তি গাড়ির গায়ে লেগে আছে, সঙ্গে চলেছে। আমার পুরো শরীর জমে গেল, শ্বাস নেওয়াটাও কঠিন হয়ে পড়ল। হঠাৎ আমি গাড়ি থামিয়ে বাইরে বের হওয়ার চেষ্টা করলাম, কিন্তু বাইরে পা রাখতেই ভয়ানক এক ধাক্কা খেলাম, যেন কেউ আমাকে গাড়ি থেকে নামতেই দিতে চাইছে না। গাড়িটা কি আঁকড়ে ধরে রেখেছে। গাড়ির দরজার পাশে সে আবার দেখা দিল, সেই সাদা কাপড়, সেই অস্বাভাবিক অবয়ব, কিন্তু এবার তার হাতে ছিল ছোট্ট একটা প্লাস্টিকের বোতল। সে বোতল থেকে কিছু বের করে গাড়ির পেছনে ছুঁড়ে দিল। সবকিছু আমি দেখছিলাম, কিন্তু আমার শরীর নড়ছিল না। আমি যেন পাথর হয়ে গিয়েছিলাম। সে যা করছিল সবই নীরব, নিখুঁত, ভয়াবহ। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। আমি আবার রিয়ার ভিউ মিররে তাকালাম, এবং এবার যা দেখলাম তা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য। সে আর বাইরে নেই, সে অ্যাম্বুলেন্সের ভেতর, পেছনের সিটে। আর তার চেহারা আর আগের মতো নেই। তার মুখের চামড়া ফেটে গেছে, ভেতরটা কালো অন্ধকারের মতো, যেন তার শরীরের ভেতর কোনো মানুষ নয়, অন্য কিছু বাস করছে। সে ধীরে ধীরে আমার দিকে এগোচ্ছে, তার মুখ হা করা, যেন আমাকেই গিলতে আসছে। আমার হৃদয় এক লাফিয়ে শুকে গেল। আমি কোনোভাবে গাড়ি স্টার্ট করলাম, আর চিন্তা না করে পুরো গতিতে দৌড়ালাম। আমি শুধু একটা জিনিস চাইছিলাম, এই রাস্তা থেকে বেরিয়ে যেতে। কারণ এখানে আমি একা নই, এখানে কিছু আছে যা আমার অস্তিত্বের চেয়েও ভারী, অন্ধকার, বর্ণনাতীত। রাস্তায় যত গতি বাড়াচ্ছি তত বেশি মনে হচ্ছে সে আমার পেছনেই আছে, এমনকি গাড়ির ভেতরেই। ঠিক তখন গাড়ির কাছের দিক থেকে একটা ভয়ানক শব্দ, যেন কেউ জানালার কাচ বেয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছে। আমি সে শক্তিটুকু দিয়ে গতি আরো বাড়ালাম। অবশেষে দূরে আলো দেখতে পেলাম, শহরের সীমান্ত। আমি সেখানেই গাড়ি থামালাম, নেমে এলাম। এইবার কোনো ভয় নয়, শুধু হাঁটতে থাকলাম মাথা নিচু করে। আর কোনোদিন সেই সাদা পোশাকের মানুষটিকে দেখিনি। সেই কালো গন্ধমাখা সুতাটাও গাড়িতে আর পাওয়া যায়নি। কিন্তু আমি বুঝেছিলাম সেই মুহূর্ত, সেই কালো চোখ, ওটা শেষ হয়নি যতক্ষণ না আমি জানতে পারছি সে কে ছিল, কেন সেই রাতে এসেছিল। ততক্ষণ সে কোথাও থাকবে, আমার পেছনে, নিঃশব্দে, অন্ধকারে আমাকে দেখবে, অপেক্ষায়, চুপচাপ, নীরব। সো লিসেনার, সেই ছিল সেলিম ভাইয়ের ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। সো লিসেনার্স, ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সকলের সাথে শেয়ার করতে ভুলবেন না। প্রিয় লিসেনার্স, চলুন এবার একজন ট্রাক ড্রাইভারের ঘটনায় চলে যাই। আমার নাম ওয়াসিম, আর আমি গুজরানওয়ালার কাছের একটি গ্রাম কোটখালিক থেকে বলছি। আমি একজন ট্রাক ড্রাইভার এবং গত 15 বছর ধরে ড্রাইভিং করছি। পাকিস্তানের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মাল পৌঁছে দেই। আমার দিনরাত কেটে যায় হাইওয়েগুলোতে। এই এত বছর আমি অনেক কিছু দেখেছি, সহ্য করেছি, কিন্তু আজ যে ঘটনাটা বলবো তা আমার জীবনের এমন এক ঘটনা যা আজও আমাকে শান্তিতে ঘুমাতে দেয় না। ট্রাক চালানো মোটেও সহজ কাজ নয়। মানুষ ভাবে স্টিয়ারিং ধরে বেরিয়ে গেলেই হলো। আমার অনেক বন্ধু, আত্মীয় স্বজনরা মজা করে বলে, তোমার তো অনেক মজা, সারা মাস ঘুরে বেড়াও, কাজও হয়, আর সেও দেখা হয়ে যায়। কিন্তু এই কষ্ট যে আসলে কি তা শুধু আমরাই জানি। একলা, অচেনা শহর, অচেনা রাস্তা, কখনো করাচি থেকে কোয়েটা, কখনো লাহোর থেকে পেশোয়ার, কখনো সিন্ধের জনমানবহীন রাস্তা, আবার কখনো বেলুচিস্তানের পাহাড়ি অন্ধকার। মধ্যরাতে চারদিকে নিস্তব্ধতা, শুধু হেডলাইটের আলো
আর ইঞ্জিনের শব্দ। এটাই ছিল আমার জীবন, আমার পরিবার বলতে 2 সন্তান, আমার স্ত্রী, আর এই শেষ না হওয়া যাত্রা। ঘটনাটি যখন ঘটে তখন আমার বয়স ছিল প্রায় 38 বছর। 2018 সাল শুরু হয়েছে। জানুয়ারি মাস, ভীষণ শীত। আমি করাচি থেকে কোয়েটা লোড পেয়েছিলাম। অনেকেই আগেই বলেছিল, ওয়াসিম ভাই রাতে রাস্তায় ট্রাক চালাবেন না, ভালো না। কিন্তু রুটি রুজির রোজগারে অনেক কিছু সহ্য করতে হয়। আমি আগে পথে গেছি, কিন্তু তখন দিন ছিল, রাতে পথ। এটাই ছিল প্রথমবার। মাগরিবের পর যাত্রা শুরু করেছিলাম। অন্ধকার গভীর হওয়ার সাথে সাথে পথ আরও বেশি নীরব, নির্জন হয়ে উঠছিল। পাশাপাশি কোথাও কোনো জনবসতি নেই। রেডিও চালু ছিল, কিন্তু সিগন্যাল প্রায় কেটে যাচ্ছিল। কখনো শব্দ আসছে, কখনো নেই। রাত প্রায় 2টার দিকে একটি বড় চড়াই শেষ করে আমি ট্রাকের গতি কমাচ্ছিলাম। ঠিক তখনই রাস্তার সাইডে একজন নারীকে দেখলাম। তিনি সাদা কাপড় পরা, চুল খোলা, তীব্র শীতে নির্বাক, খালি পায়ে দাঁড়িয়ে। আমার প্রথম খেয়ালই এলো, এই সময় এই জায়গায় এই মহিলা একা কি করছে। আমি ট্রাক থামাইনি, শুধু গতি একটু কম করলাম। হেডলাইট তার ওপর পড়তেই মনে হলো তার মুখ অস্বাভাবিকভাবে ফ্যাকাশে। আর অদ্ভুত ব্যাপার যে সে আমাকে দেখেই হাসছে। সে হাত তুলল, যেন লিফট চাইছে। আমি কোনো হিরো নই, কিন্তু একবার মনে হলো যদি সত্যি বিপদে পড়ে থাকে। আমি সঙ্গে সঙ্গে মাথা আবার মনে করিয়ে দিল, এই সময় জনমানবহীন স্থানে এমন চেহারায় এটা মোটেও স্বাভাবিক নয়। তাই আমি থামলাম না, ট্রাকটাকে এগিয়ে নিলাম। যখন তার পাশ কাটিয়ে গেলাম এবং রিয়ার ভিউ মিররে তাকালাম, সে এখনো সেখানে দাঁড়িয়ে, কিন্তু এবার তার মাথা উল্টো হয়ে গেছে। অর্থাৎ শরীর ঠিক আগের মতোই সামনে, কিন্তু গলা ঘুরে গেছে। মুখ পিছনে, আমার দিকেই তাকিয়ে, এবং সেই একই হাসি। আমার তো নিঃশ্বাস একদম বন্ধ হয়ে গেল। তারপর কয়েক কিলোমিটার সব ঠিকঠাক চলল। আমি যা দোয়া জানতাম সব পড়ছিলাম আর জিকির করছিলাম। সামনে ছাড়া আশেপাশে কোথাও কোনো ঘরবাড়ি নেই, কোনো মসজিদ নেই, দোকানও না, যেখানে একটু থেমে নিঃশ্বাস নিতে পারে। হঠাৎ ট্রাকের রেডিও চালু হয়ে গেল। কিছুই বোঝা যাচ্ছে না, শুধু অদ্ভুত রকমের শোরগোল। সেই শোরগোলের মাঝ থেকে হঠাৎ একটি শব্দ এলো, ওয়াসিম। আমি সাথে সাথেই ব্রেক চেপে ধরলাম এবং রেডিও বন্ধ করেছি। হৃৎপিণ্ড এত জোরে ধুকপুক করছে যে মনে হচ্ছিল বুক ফেটে বেরিয়ে আসবে। পুরো শরীর কাঁপছিল, এমনভাবে যে স্টিয়ারিংও কাঁপছিল। আমি নিজেকে বোঝালাম, অনেকক্ষণ ড্রাইভ করেছি, শুধু ক্লান্তি। সবই আমার ভুল ধারণা। আল্লাহর নাম নিয়ে আবার ট্রাক চালু করলাম। আধা ঘন্টা পর আবার ওই একই মহিলা সামনে দেখা দিল। এবার সে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে। আমি থামলাম না, চালিয়ে যেতে থাকলাম। এইবার বুঝে গিয়েছিলাম এটা কোনো মানুষ না। হর্ন বাজালাম, বারবার বাজালাম, কিন্তু সে নড়লও না। ধীরে ধীরে সে মাথা তুলল। আর যা দেখলাম, সাময়িকভাবে শ্বাস নেওয়া ভুলে গেলাম। তার পা পিছনের দিকে বেঁকে ছিল, চোখ ছিল পুরো সাদা, আর মুখে আগের সেই হেসে ওঠা শীতল জমে যাওয়া হাসি। শৈশবের কথা মনে পড়ে গেল। আমাদের গ্রামে এক বুড়ো ছিলেন, যিনি রাতের গল্প শোনাতেন। একবার তিনি বলেছিলেন, রাতে যদি সাদা কাপড় পরা কোনো মহিলা দেখা যায়, বুঝে নিও সে মানুষ না, তার পা উল্টো দিকেই থাকে, আর সে পথচারীদের নিজের দিকে টানে। ঠিক তখনই ট্রাকের হেডলাইট নিভে গেল। চারদিকে ভয়াবহ অন্ধকার। আমি আয়াতুল কুরসি পড়া শুরু করলাম। শরীর কাঁপছে, আর আজ পর্যন্ত কখনো এত ভয় পাইনি। কয়েক মিনিট পরে হেডলাইট আবার জ্বলে উঠল। দেখলাম সে সামনে নেই। ট্রাক ধীরে ধীরে এগোচ্ছিল। ঠিক তখনই ট্রাকের ভেতরে ঠান্ডা বাতাস অনুভব করলাম, যেন কেউ আমার গলার একদম কাছে নিঃশ্বাস ফেলছে। হাড় পর্যন্ত ঠান্ডা করা শ্বাস
আর তার সাথে লাল গোলাপের গন্ধ। হঠাৎই মনে হলো প্যাসেঞ্জার সিটে কেউ আছে। দেখার মতো সাহস আর আমার ছিল না। আমি শুধু সামনে তাকিয়ে রইলাম। ট্রাক আস্তে আস্তে এগোচ্ছিল। হৃৎপিণ্ড এখনো ভয়ানক গতিতে ধুকপুক করছে, চোখ ঝাপসা হয়ে আসছে। ঠিক তখনই প্যাসেঞ্জার সিট থেকে একটি আওয়াজ এলো, এক নারীর কণ্ঠ, যা অদ্ভুতভাবে পরিচিত মনে হলো। ওয়াসিম, ক্লান্ত হয়ে গেছো না? ওই শব্দটা একদম আমার বউয়ের মতো ছিল। আমার চোখে পানি চলে এসেছিল। সাহস করে আস্তে করে আমি ওই দিকটা তাকালাম। সে একদম আমার পাশে বসেছিল, মাঝে মাত্র কয়েক ইঞ্চি দূরত্ব। তার মুখের অর্ধেকটা ছিল খুব সুন্দর, কিন্তু বাকি অর্ধেকটা ছিল পুরোপুরি পোড়া। তার দুই চোখ একদম সাদা, আর ভেতরে হালকা লাল রঙের রক্ত ভাসতে দেখা যাচ্ছিল। সেই মুখটা আজও আমার চোখে ঠিক সেভাবেই ভাসে। এক একটা দাগ, এক একটা রেখা ঠিক মনে আছে। ঠিক সেই মুহূর্তে আমার ট্রাকটা হঠাৎ নিয়ন্ত্রণের বাইরে যেতে শুরু করলো। স্টিয়ারিং নিজে থেকেই ঘুরছিল, আর সে হেসে যাচ্ছিল। ধীরে ধীরে তার কণ্ঠস্বর ভারী হয়ে উঠছিল। আমি জোরে জোরে আল্লাহু আকবার পড়তে লাগলাম। কিছুক্ষণের মধ্যে ট্রাক গিয়ে একটা বড় পাথরে ধাক্কা খেল। আমার মাথায় স্টিয়ারিংয়ে গিয়ে লাগলো। তারপর আমার কোনো জ্ঞান ছিল না। আলহামদুলিল্লাহ, ট্রাক উল্টে যায়নি, আর মালামালেরও তেমন ক্ষতি হয়নি। চোখ খুলে দেখি আমি রাস্তার ধারের একটা ধাবায় শুয়ে আছি, যেখানে দুর্ঘটনা হয়েছিল তার থেকে কিছুটা দূরে। আমাকে সেখানে এনে রেখেছিল আরেকজন ট্রাক ড্রাইভার, যে ফজরের সময় ওই রাস্তায় দিয়ে যাচ্ছিল। আমার সামনে পেছনে অনেক মানুষ দাঁড়িয়েছিল। একজন 50 বছরের লোক বলল, ভাই, আপনি এত রাতে ওই রাস্তায় গেলেন কেন? রাতের বেলা সেখানে একটা মহিলা দেখা দেয়। যাকে দেখা দেয় তার সবসময় দুর্ঘটনা হয়। আল্লাহকে শুকরিয়া করুন, আপনার বেশি ক্ষতি হয়নি। অনেকেই তো ওই দুর্ঘটনার কারণে মারা গেছে। আমি কিছুই বললাম না, শুধু যে ড্রাইভার আমাকে উদ্ধার করে এনেছিল তাকে ধন্যবাদ জানালাম। সেও বলল, ভাই, কখনোই রাস্তায় রাত করে যাবেন না। আমি হালকা নাস্তা করলাম, তারপর কাছের মসজিদে গিয়ে শুকরানার নফল পড়লাম। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম, তিনি আমার জান বাঁচিয়েছেন। তারপর কৌটা পৌঁছে মাল আলনোট করলাম, আর দিনের বেলাতেই ফিরে এলাম। কিন্তু সেই দিন আমি জ্ঞান ফিরে পেলাম। সেদিন থেকেই আমি আগের মানুষটা ছিলাম না। ঠিকমতো ঘুমাতে পারতাম না। চোখ বন্ধ করলেই ওই মুখটা ভেসে উঠত। ডাক্তার দেখালাম, সে বলল, অ্যাক্সিডেন্টের কারণে এমন হতে পারে, ভয় পাবেন না। কিন্তু তারা বুঝে উঠতে পারছিল না আমি যা দেখেছি তা শুধু একটা দুর্ঘটনা ছিল না। ট্রাক কোম্পানি আমাকে 2 মাসের ছুটি দিল। বিয়ের পর এই প্রথম এত লম্বা ছুটি পেলাম। আমার বউ খুব খুশি হয়েছিল যে আমি কিছুদিন বাড়িতে থাকব। কিন্তু কি লাভ সেই ছুটির, যখন আমার মনই স্বস্তিতে নেই। ঠিকমতো ঘুম হয় না, কাজ করতে পারি না। হঠাৎ হঠাৎ পুরো শরীর নিস্তেজ হয়ে যেত। কখনো নিজের নাম শুনতাম ধীরে নিশুতি রাতে, কখনো রাত 3টায়, কখনো ফজরের আগে মেহিসরে ডাক, ওয়াসিম। আমি লাফিয়ে উঠে বসতাম, কিন্তু চারদিকে একদম নিস্তব্ধতা। একসময় এমন অবস্থা হলো আমি একদমই ঘুমাতে পারতাম না। শেষে ডাক্তার বাধ্য হয়ে ঘুমের ঔষধ দিলেন। 2 মাস পর আমি আবার কাজে ফিরে গেলাম। কোম্পানি আমাকে নতুন ট্রাক দিল, নতুন রুট দিল। এবার আমাকে মুলতান থেকে লোড নিয়ে গিলগিত যেতে হবে। খুব লম্বা পথ, মাঝখানে অনেক রাত কাটাতে হবে। আবার ভয় চেপে বসলো মনে, কিন্তু এই কাজই আমার রুজি রোজগার, বউ বাচ্চার মুখের জন্য যেতেই হবে। রুটটা নতুন ছিল, আর গিলগিতের কাছে রাত খুব দ্রুত নামে। রাস্তার এক পাশে পাহাড়, অন্য পাশে গভীর খাদ, আর ওপরে অন্ধকার। দিনের বেলায় এই রাস্তা যত সুন্দর, রাতে ততই ভয়ঙ্কর হয়ে ওঠে। এই পুরো পথে আমি একবারও রেডিও চালাইনি, শুধু ইঞ্জিনের শব্দ। হঠাৎ একটা গন্ধ এলো, লাল গোলাপের সেই পরিচিত গন্ধ। আমার হাত স্টিয়ারিংয়ে জমে গেল। রিয়ার ভিউ মিররে তাকাতেই দেখি সেখানে কেউ বসে আছে,
ঠিক সেই মুখ, সেই চোখ, সেই চুল, কিন্তু এবার তার পোশাক সাদা ছিল না। এবার সে লাল বিয়ের জোড়া পরেছিল, যেন একদম নববধূ। আর রিয়ার ভিউ মিররে সোজা আমার দিকেই তাকিয়ে একই রকম হাসছিল। আমার হৃদস্পন্দন এইবার দ্রুত থাকার বদলে ধীরে ধীরে কমতে লাগলো। মনে হচ্ছিল এই বুঝি থেমে যাবে। এরপর সে ধীরে বলল, এইবার পালিও না, এবং কণ্ঠস্বর ঠিক আমার বউয়ের মতো। আমি এবার চিৎকার করে উঠলাম এবং জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে লাগলাম। হঠাৎ রিয়ার ভিউ মিররটা পুরো ফেটে গেল। তারপর হঠাৎই অনুভব করলাম কেউ যেন আমার গলায় হাত রেখেছে। মাথা ঝিমঝিম করতে লাগলো, শরীর অবশ হয়ে আসছিল। স্টিয়ারিং আমার হাত থেকে পিছলে যাচ্ছিল। মনে হচ্ছিল ট্রাক এই বুঝি খাদে পড়ে যাবে এবং এইবার আমি বাঁচব না। আমি এক ঝটকা ব্রেক চাপলাম। ট্রাক থেমে গেল। সামনে তাকিয়ে দেখি রাস্তার দুই দিকে অনেকগুলো মহিলা দাঁড়িয়ে আছে। সবার গায়ে লাল বিয়ের জোড়া, আর সবাই উচ্চ স্বরে হাসছে, একটা ভয়ঙ্কর পাগলাটে হাসি। আমি সঙ্গে সঙ্গে ট্রাক থেকে লাফ দিয়ে নেমে পিছনের দিকে দৌড়াতে শুরু করলাম। যত দ্রুত দৌড়াতে পারি তার চেয়েও দ্রুত দৌড়ালাম। দৌড়াতে দৌড়াতে পিছনে তাকাতেই দেখি সেই মহিলারা এখন পুরো ঝাঁকের মতো আমার পেছনে দৌড়াচ্ছে, আর তাদের লম্বা 10 ফুটেরও বেশি। তারা পাগলের মতো হেসে আমাকে তাড়া করছে। এই দৃশ্য দেখে আমার পা কাঁপতে লাগলো। আমি পড়ে গেলাম। আবার উঠে প্রাণপণে দৌড়ালাম। ঠিক তখনই আমার কানে ফজরের আজান ভেসে এলো। সামনে একটা ছোট্ট মসজিদ ছিল। আমি দৌড়ে ভেতরে ঢুকে গেলাম, আর পিছনে তাকালাম না। ভেতরে গিয়ে এক কোণে মুখ লুকিয়ে বসে পড়লাম। আজানের শব্দে আমার মনে অদ্ভুত শান্তি আসছিল। মনে হচ্ছিল বিপদ কেটে গেছে। শ্বাস ভারী হয়ে যাচ্ছিল। ধীরে ধীরে চোখ বন্ধ হয়ে এলো। তারপর কখন পুরো জ্ঞান হারালাম বুঝতেই পারিনি। সকালবেলা চোখ খুলতেই দেখি মসজিদের ইমাম সাহেব আমার পাশে বসে কোরআন তেলাওয়াত করছেন। আমাকে জেগে উঠতে দেখে তিনি পাশে রাখা পানি বাড়িয়ে দিলেন। পানি খেয়ে গ্লাস নামাতেই তিনি বললেন, ভাই কি হয়েছে তোমার? তোমাকে 2 বার জাগাতে চেয়েছিলাম, কিন্তু জাগছিলে না। শরীর ঠিক আছে তো? তার কথার সঙ্গে আগের রাতের সব দৃশ্য আমার মাথায় ঘুরে গেল। আমি শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু তাকে বললাম। ইমাম সাহেব চুপচাপ শুনলেন। তারপর বললেন, রাতের ভ্রমণ এমনিতেই খুব বিপজ্জনক, তাই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা বিশেষ করে একা একা ভ্রমণ নিষেধ করেছেন। তারপর তিনি আমার উপর দম করলেন। আমি সেই দিন আর রাতটা মসজিদেই কাটালাম। পরদিন সকালবেলা ট্রাক নিয়ে যাত্রা করলাম। মাল আনলোড করলাম। তারপর ট্রাক সেখানেই রেখে প্লেনের টিকিট করে লাহোর গেলাম। লাহোর থেকে বাড়ি। আমি আর কখনো রাতের বেলা ভ্রমণ করতে চাইনি। কোম্পানিকে পরিষ্কার জানিয়ে দিলাম আমি শুধু দিনের বেলা চলবো। কোম্পানি আমার বেতন কমিয়ে দিয়েছে, আর এখন আমি শুধু দিনের বেলায় যাই। রাতের সময় হয়ে গেলে হোটেল বা মসজিদে থেমে যাই, কারণ আমি জানি সে তৃতীয়বারও আসবেই। কিছু মানুষ আমার কথায় বিশ্বাস করে, আর কিছু আবার হাসতে হাসতে উড়িয়ে দেয়, বলে তুমি বোকা, অকারণে ভয় পেয়ে গেছো। এসব কিছুই হয় না, কিন্তু আমি জানি আমি যা দেখেছি সবই সত্যি। 2 বার আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি, আর আল্লাহর যতই শুকরিয়া আদায় করি কম হবে। এই হলো আমার সেই ঘটনা, যার ভয় আজও আমাকে ছাড়েনি। যদি ঘটনাটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। সো প্রিয় লিসেনার্স, আজকের মতো এখানেই শেষ। যদি ঘটনাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না, কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। সাপোর্ট করতে ভুলবেন না, কারণ চ্যানেলটি নতুন আর আপনাদের সাপোর্ট খুব প্রয়োজন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।